আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর 12তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী 23 নভেম্বর সকাল 11টায় ঢাকার একটি 5 স্টার হোটেলে। তবে এবছরের নিলামে বিপিএল এ বাংলাদেশের যে 5 সিনিয়র ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র মুশফিক এবং মাহমুদুল্লাহর নামই সেখানে উঠবে। তামিম ইকবাল নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে, আর সাকিব এবং মাশরাফি তো বাংলাদেশ ক্রিকেটের এখন এই সার্কিটে সেখানে কিন্তু নেই। মুশফিক এবং মাহমুদুল্লাহ এই দুই সিনিয়র ক্রিকেটার কি আসন্ন বিপিএল এর নিলামে তারা দল পাবে কিনা, আর দল পেলে কি তারা কি সর্বোচ্চ পারিশ্রমিক অথবা ভালো একটা পারিশ্রমিক পাবে কিনা, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। রিসেন্ট কয়েক আসর যাবৎ যদি আমরা সর্বশেষ সাইকেলটা যদি ধরি 9, 10 এবং 11তম আসর, এই তিনটা সাইকেলে দুইজন ক্রিকেটার কিন্তু তারা খেলেছে। এর মধ্যে মুশফিকুর রহিম 2023 আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছে, তারপর 2024 আসর আগে তাকে ছেড়ে দিলে তামিম ইকবাল যখন ফরচুন বরিশাল জয়েন করে তখন মুশফিকুর রহিমকে তারা পিক করে 2024 আসরে, তারপর 2025 আসরেও ফরচুন বরিশালের হয়ে খেলেছে মুশফিকুর রহিম। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি বলি, মাহমুদুল্লাহ রিয়াদ 2023, 24, 25 বিপিএল 9, 10 এবং 11তম আসর তিনটা আসরই খেলেছে ফরচুন বরিশালের জার্সিতে। এখন তাদের দল ফরচুন বরিশালও নেই, তাদের অধিনায়ক তামিম ইকবালও নেই। এখন তাদের নতুন দলে তাদের আবির্ভাব ঘটবে। এখন দেখার বিষয় রংপুর রাইডার্স বা ঢাকা ক্যাপিটালস এই দুই দল কেউ তাদেরকে দলে ভেড়ায় নাকি একদম ফ্রেশ যে দলগুলো রয়েছে, অর্থাৎ আহ, আহ, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স অথবা সিলেট টাইটান্স তাদেরকে দলে ভেড়ায়, এবং দলে ভেড়ালে কীরকম পারিশ্রমিক পেতে পারে। এখন আমরা যদি দেখি যে ডিরেক্ট সাইনিংয়ে যে 5টা দল 10টা ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়েছে, 10টা ক্রিকেটারই কিন্তু মিডল এজের ক্রিকেটার, বড় সিনিয়র ক্রিকেটার কিন্তু এখানে আপনি খুঁজে পাবেন না। বড় সিনিয়র ক্রিকেটার আছেই তো মাত্র 5 জনের মধ্যে 3 জন তো বিপিএলে খেলছে না, 2 জন রয়েছে মুশফিক এবং মাহমুদুল্লাহ। এই দুইজনকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ানোর ক্ষেত্রে কিন্তু কোনো দলেরই আগ্রহ ছিল না, যদিও লিটন এবং তাহিদ হৃদয়কে দলে ভেড়ায়নি, লিটনের অনেক বড় একটা নাম। তারপরও মুশফিক এবং মাহমুদুল্লাহর প্রতি ফ্রাঞ্চাইজি বা দর্শকদের বিপিএল নিয়ে যেই আগ্রহ বা আবেগটা সেটা হয়তো বা স্তীমিত হয়ে এসেছে, কারণ কেরিয়ারের পরন্ত বেলায় তারা রয়েছে। 38 বছর বয়সী মুশফিকুর রহিম বিপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার, 140টি টি20 বিপিএল ম্যাচ সে খেলেছে। অন্যদিকে মাহমুদুল রিয়াদ 39 বছর বয়সী বাংলাদেশি এই ক্রিকেটার, সে 133টি বিপিএল ম্যাচ খেলেছে এবং বিপিএল এর ইতিহাসে চতুর্থ সেরা রান স্কোরার। তারপরও তারা এখন কিন্তু ওইভাবে কিন্তু তাদের প্রতি দলগুলো ফ্রাঞ্চাইজিগুলো আগ্রহ দেখাচ্ছে না। নতুন হোক পুরনো ফ্রাঞ্চাইজি সবাই কিন্তু তাদেরকে ওই নিলাম ড্রাফট থেকে নিচ্ছিল। এবছর হয়তো নিলামে দেখা যাবে তাদেরকে দল পাওয়া যায় কিনা বা তাদেরকে কেউ দল নেয় কিনা। এখন কথা হচ্ছে তাদের রিসেন্ট পারফরমেন্স কি খারাপ যার কারণে তাদেরকে ড্রাফট থেকে নিতে হয়, অথবা তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা থেকে যাচ্ছে। রিসেন্ট পারফরমেন্স যদি আপনারা দেখুন, তাদের পারফরমেন্স মোটেই খারাপ না, তারপরও তাদেরকে ড্রাফট থেকে বা নিলাম থেকে তাদেরকে দল পেতে হচ্ছে। প্রথমত যদি আমরা আগে মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলি, মুশফিকুর রহিম 2023 যেই আসরটা, সে আসরে টুর্নামেন্টে 7ম সেরা রান করার হয়েছিল এবং সিলেট স্ট্রাইকার্স হয়ে 3য় সেরা রান করার হয়েছিল। 2024 আসরে ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ রান করার হয়েছে এবং টুর্নামেন্টের 5ম সেরা রান করার হয়েছে। তবে সবশেষ আসরে খুব বেশি একটা ব্যাটিং করার প্রয়োজন পড়েনি ফরচুন বরিশালের জার্সিতে, যার কারণে 33তম রান করার হয়েছে এবং টুর্নামেন্ট ফরচুন বরিশালের হয়ে 6 নম্বর সেরা রান করার হয়েছে। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ ফরচুন বরিশালের লাস্ট 3টা আসর খেললেও খুব বেশি ম্যাচে আসলে ইনিংসে ব্যাট করার প্রয়োজন পড়ে না তার, যার কারণে তার এখানে টপ রান করার মধ্যে তাকে তুলনা না করাই ভালো। তবে তারা যে রানটি করেছে সেটা কি যথার্থ কিনা আসন্ন বিপিএলে দল পাওয়ার ক্ষেত্রে, কারণ মুশফিকুর রহিম 2022 সালে টি20 ইন্টারন্যাশনাল থেকে অপশন নিয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ গত বছর 2024-এ অপশন নিয়েছে, তাই তাদেরকে দল পাওয়ার ক্ষেত্রে বিপিএল এর পারফরমেন্সই কিন্তু এখানে মুখ্য হয়ে ওঠে। মুশফিকুর রহিমের যদি আমরা 2023 সালের পারফরমেন্সটা দেখি, 2023-এ মুশফিকুর রহিম স্ট্রাইকার্সের জার্সিতে 15 ম্যাচ খেলে 6টাতে নট আউট থেকে 357 রান করেছে, 39 এভারেজ এবং 132 স্ট্রাইক রেটে 2টা 50 দেখা সে পেয়েছে। 74 ছিল তার সর্বোচ্চ রান। এখানে কিন্তু রানটা 300 প্লাস, অ্যাভারেজটা 39, স্ট্রাইক রেট 131, দুর্দান্ত পারফর্ম করছিল ওই আসরে। তবে যেহেতু এটা অনেক পুরনো, তারপরের আসর যদি আমরা দেখি 2024 আসরে ফরচুন বরিশালের জার্সিতে সে 15 ম্যাচ খেলে 3টাতে নট আউট থেকে 380 রান করেছে, 31 এভারেজ, 120 স্ট্রাইক রেটে 3টা 50-র সাথে 68 তার সর্বোচ্চ বেস্ট। এখানে অ্যাভারেজটা দুর্দান্ত 31, কিন্তু স্ট্রাইক রেটটা আগের আসর থেকে কিছুটা কম 120। এই টুর্নামেন্ট ওই আসরে কিন্তু সে বিপিএল এর 5ম সেরা রান করা হয়েছে এবং ফরচুন বরিশাল হয়ে সর্বোচ্চ রান করা হয়েছিল। তারপর যদি আমরা সবশেষ আসরে মুশফিকুর রহিমের পারফরমেন্স দিকে ফরচুন বরিশাল হয়ে, সেখানে সে 14 ম্যাচ খেলে 9 ইনিংসে ব্যাট করে 2টাতে নট আউট থেকে 184 রান করেছে, 26 এভারেজ, 127 স্ট্রাইক রেটে, কোনো 50 দেখা সে পায়নি, 42 তার সর্বোচ্চ। গত আসরে 14 ম্যাচ খেলে ব্যাট করার সুযোগ পেয়েছে মাত্র 9টা ইনিংসে, তার মধ্যে 2টাতে নট আউট থেকে 184 রান করেছে, এভারেজ স্ট্রাইক রেটটা মোটামুটি খুব আহামরি কিছু না, আবার খারাপও কিছু না। এই 3 আসরের পারফরমেন্স মিলিয়ে মুশফিকুর রহিম তো অবশ্যই বিপিএলে দল পাওয়ার যোগ্য। এখন দেখার বিষয় মুশফিকুর রহিমকে যদি এক ক্যাটাগরিতে রাখা হয়, ধারণা করা হচ্ছে তাকে এক ক্যাটাগরিতে রাখা হবে, আবার কমও হতে পারে। কথা হচ্ছে তার ভিত্তিমূল্য থেকে কত টাকা বেশি পারিশ্রমিকে তাকে নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। তবে মুশফিকুর রহিম বিপিএলে দল পাবে এটা মোটামুটি কিন্তু বলা
বলে দেয়াই যায়। মাহমুদুল্লাহ রিয়াদের দিকে যদি তাকাই, সে হয়তো বা টপ রান করার মধ্যে নেই, কারণ সে লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডার নেমে থাকে। মাহমুদুল্লাহ রিয়াদ 2023 আসরে ফরচুন বরিশালের হয়ে 13 ম্যাচ খেলে 12 ইনিংসে ব্যাট করে দুইটাতে নট আউট থেকে 208 রান করেছে, 20 এভারেজ এবং 137 স্ট্রাইক রেটে, কোনো 50 দেখা সে পায়নি, 39 তার সর্বোচ্চ ইনিংস। এখানে অ্যাভারেজ 20, মোটামুটি টি-টোয়েন্টির জন্য স্ট্রাইক রেটটা ভালো ছিল, 137 স্ট্রাইক রেট। তারপরের আসরে 2024 আসরে ফরচুন বরিশালের হয়ে 15 ম্যাচ খেলে 13 ইনিংসে ব্যাট করে 5টাতে নট আউট থেকে 237 রান করেছে, 29 অ্যাভারেজ, 134 স্ট্রাইক রেটে, দুইটা 50, বেস্ট তার 73। এখানে অ্যাভারেজ স্ট্রাইক রেটটা খুবই ভালো, 29-এর সাথে 134 স্ট্রাইক রেট, অর্থাৎ 29 অ্যাভারেজের সাথে 134 স্ট্রাইক রেট খুবই ভালো। এবং যেহেতু বেশিরভাগ ম্যাচই সে নট আউট থাকছে এবং তার অ্যাভারেজটা ওইভাবেই থাকার কথা, মোটামুটি ভালো পারফর্মিং, কিন্তু মোটামুটি অনেকটা ভালো পারফর্মিং করেছে। তারপরের আসর অর্থাৎ সবশেষ 2025 আসরে সে 14 ম্যাচ খেলে 8 ইনিংসে ব্যাট করে দুইটা তো নট আউট থেকে 206 রান করেছে, 34 ওভারে 143 স্ট্রাইক রেটে, দুইটা 50 এবং 56 তার সর্বোচ্চ। সবশেষ আসরে দুর্দান্ত করেছে, 200-র উপর রান করেছে, 34 এভারেজ, 143 স্ট্রাইক রেট, দুর্দান্ত ব্যাটিং করেছে, দুর্দান্ত এভারেজ, দুর্দান্ত স্ট্রাইক রেট, দুইটা 50 আছে। সেই হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদের আসন্ন বিপিএলে দল পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। রিসেন্টলি আমরা শুনেছি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, এখন কতটা সুস্থ সেটা জানা যায়নি। তবে মাহমুদুল রিয়াদ যদি বিপিএল এর নিলামে নাম লেখায় এবং তাকে যে ক্যাটাগরিতে রাখা হোক না কেন, এ বা বি, সেক্ষেত্রে মাহমুদুল রিয়াদের দল পাওয়া উচিত, কারণ লাস্ট 3 আসরের বা স্পেসিফিকলি বললে লাস্ট আসরে তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এখন কথা হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের প্রতি দলগুলোর আগ্রহটা কীরকম। যদি ভালো আগ্রহ থাকে, 1-2টা ফ্র্যাঞ্চাইজির ভালো আগ্রহ থাকে, সেক্ষেত্রে হয়তো বা তাদের ভিত্তিমূল্যের থেকে কিছুটা পারিশ্রমিক বেশি তারা দল পেতে পারে। আর যদি আগ্রহ কম থাকে, সেক্ষেত্রে কমপক্ষে একটা না একটা ফ্র্যাঞ্চাইজি তো তাদেরকে ভিত্তিমূল্যে নিবে। তবে এখন পর্যন্ত আগে থেকে আসলে জাজ করা উচিত হবে না, কারণ যে কোনো কিছু ঘটতে পারে নিলামের টেবিলে। তবে মুশফিক এবং মাহমুদুল্লাহকে যারা এই দলে নিবে বা যারা দলে নেওয়ার পরিকল্পনা করবে, তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম একজন উইকেট কিপারের পাশাপাশি যেই দলটা ক্যাপ্টেন লেস রয়েছে, তারা কিন্তু মুশফিকুর রহিমকে দলে নিলে কিন্তু তারা দলের অধিনায়কের দায়িত্বটা মুশফিকুর রহিমকে দিতে পারবে। উদাহরণস্বরূপ যদি চট্টগ্রাম রয়্যালস যদি মুশফিকুর রহিমকে দলে বেড়ে, সেক্ষেত্রে তাদের যে অধিনায়ক নেই মাহিদি এবং তানভীরকে নিয়েছে, তারা কিন্তু চাইলে মুশফিককে অধিনায়কের দায়িত্ব দিতে পারে, অথবা মাহমুদুল রিয়াদকে নিলেও কিন্তু তারা অধিনায়কের দায়িত্ব দিতে পারে। অন্যদিকে বাকি দলগুলোর কথা বললে, বাকি দলগুলোতে মোটামুটি অধিনায়ক মোটামুটি তাদের আছে। ঢাকা ক্যাপিটালস যদি অধিনায়ক হিসেবে কাউকে নিতে চায়, যদি তারা লিটন দাসকে যদি না পায়, সেক্ষেত্রে তারা হয়তোবা মুশফিকের প্রতি ঝুঁকতে পারে, একটা উইকেট কিপার ব্যাটসম্যান প্লাস উইকেট ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। এখন মুশফিক মাহমুদুল্লাহকে দলে নেওয়ার ক্ষেত্রে লাস্ট 3 আসরের পারফরমেন্সের পাশাপাশি তাদের এক্সট্রা অ্যাডভান্টেজ তাদেরকে নিলে সেটা হতে পারে, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। এবং মুশফিক মাহমুদুল্লাহ যেহেতু বিপিএলে অসংখ্য লিগের টুর্নামেন্টে অথবা অসংখ্য আসরে তার ক্যাপ্টেন্সি করেছে, সেই হিসেবে মুশফিক মাহমুদুল্লাহ তো ক্যাপ্টেন্সি এক্সট্রা অ্যাডভান্টেজের কারণে তাদেরকে দলে নেওয়া উচিত বলে মনে করি। এবং এমন কোনো বয়স হয়ে যায়নি যে তাদেরকে দলে নেওয়ার ক্ষেত্রে মানুষের অনাগ্রহ থাকবে, কারণ আমরা দেখছি যে আসন্ন আইপিএলেও 44 বছর বয়সেও কিন্তু এমএসডি মহেন্দ্র সিং ধোনি কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে। অর্থাৎ আসলে বয়স জাস্ট এক নাম্বার, সবচেয়ে মেইন কথা হচ্ছে তার পারফরমেন্স এবং ফিটনেস লেভেলটা কিরকম। আমরা সকলেই জানি মুশফিকুর রহিমের ফিটনেস সবসময় বেটার থাকে, সে সবসময় পরিশ্রমী, সেই হিসাবে তাকে দলে নেওয়া উচিত। মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেসটা নিয়ে মোটামুটি ফিটনেস তারপরে কিন্তু মাহমুদুল রিয়াদ কিন্তু পারফর্ম করছে, এবং সবশেষ বিপিএল পারফর্ম করার পর তাকে তো দলে নেওয়া উচিত। কথা হচ্ছে যতদিন পর্যন্ত পারফর্ম করবে, তাদের বয়স যাই হোক না কেন, তাদেরকে দল পাওয়া উচিত। আর যদি পারফরমেন্স তাদের একদম শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এরকমটা হয়ে যাবে যেটা এই বছর কলকাতা নাইট রাইডার্স, তারা আন্দ্রে রাসেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কারণ লাস্ট আইপিএলে আন্দ্রে রাসেল কলকাতার হয়ে ভালো পারফর্ম করতে পারেনি। তাই যখন পারফর্ম করতে পারবে না, তখন এমনিতেই বাদ পড়ে যাবে, তখন সেটা বয়সকে আর কাউন্ট করা হবে না। তো আশা করি মুশফিক মাহমুদুল্লাহ দল পাবে, এবং আমি আশা করছি মুশফিক মাহমুদুল্লাহ তাদের ভিত্তিমূল্য থেকে কিছুটা পারিশ্রমিক বেশি তাদের পাওয়া উচিত। আপনাদের কাছে কি মনে হয় মুশফিক মাহমুদুল্লাহর আসন্ন বিপিএল নিলামে দল পাওনি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি তারা এক ক্যাটাগরিতে থাকে, অর্থাৎ 50 লক্ষ টাকার ভিত্তিমূল্য থাকে, সেক্ষেত্রে তাদের পারিশ্রমিকটা কত পর্যন্ত যেতে পারে, সেটা আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হয়, সেক্ষেত্রে তাদের পারিশ্রমিক কি বি ক্যাটাগরিতে রাখার মতো ক্রিকেটার, নাকি তাদেরকে এক ক্যাটাগরিতে রাখা উচিত, সেটাও আপনি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।